তোমাদের যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, বেসিকা তোমার তো নতুন এসেছো তুমি, তোমার কিছু সমস্যা থাকতে পারে, হুম প্রশ্ন থাকতে পারে, তুমি একটু আমার কাছে সেগুলো জিজ্ঞেস করে নাও। আমি তোমার কোশ্চেনের যে অ্যান্সার সেগুলো বলার চেষ্টা করবো। হুম স্যার, ভ্যারিয়েবলস যেটা আজকে শুরু হবে ওটা সম্পর্কে তো আজকে আপনি পড়াবেন। মানে আমাদের কোনো এই যে ভ্যারিয়েবলস যে মানে হ্যাঁ, ভ্যারিয়েবলস আছে এটা জানি, কিন্তু ইম্পর্টেন্স কি বা আমাদের ভ্যারিয়েবলসটা কেন জানতে হবে এগুলো সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা দেখো, যে কোনো রিসার্চ আমরা যখন করি তখন তার মধ্যে বহু জিনিস থাকে যেগুলো আমাদের রিসার্চ টোটাল যা আমরা করতে যাচ্ছি কাজটা, তার মধ্যে বিভিন্ন অংশ, কিন্তু সমস্ত অংশটাকে আমরা একবারে অ্যাড্রেস করে উঠতে পারি না। যার জন্য তার মধ্যে থেকে বেশ কিছু জিনিসকে আমাদের আলাদা করে নিতে হয়, যেগুলো সেই রিসার্চের মুখ্য জিনিস। অর্থাৎ ওই জিনিসগুলো যদি না থাকে রিসার্চটার মধ্যে, তাহলে রিসার্চটা ঠিকভাবে হবে না বা রিসার্চটাকে কমপ্লিট করা ঠিক মতো যাবে না। তো এই যে জিনিসগুলো, এগুলোর ভেরিয়েবল বলা হয়, এবং এগুলোকে ভেরিয়েবল বলার পেছনে আরেকটি কারণ আছে। যে কারণটা হলো, এগুলো সাধারণত ভ্যারি করে যায়। তার মানে হলো যে রিসার্চের মধ্যে যা কিছু থাকে সেগুলি যদি কোনোভাবে ভ্যারি করানো যায়, তাহলে সেগুলি হচ্ছে ভ্যারিয়েবল। তো যেমন ধরো, তুমি একটা রিসার্চ করতে যাচ্ছ, যে রিসার্চটার মধ্যে তোমার কাছে যে জিনিসগুলি রয়েছে তার সমস্তগুলিকেই তুমি একসঙ্গে দেখতে পাচ্ছ না। কিছু জিনিসকে তুমি ভালো মতো নজর করতে পারছো, আর কিছু জিনিসকে অতটা করা সম্ভব হচ্ছে না। তাহলে যে জিনিসগুলিতে আমরা খুব ভালো মতো নজর করতে পারছি, এই সমস্ত জিনিসগুলির মধ্যে কতগুলি পরিবর্তন সাপেক্ষ সেটা আমাদের খেয়াল করতে হয়। কারণ রিসার্চে শেষতম গন্তব্য যদি আমাকে বলতে হয় যে একটা রিসার্চ করছি তার শেষতম গন্তব্যটা কি, তখন তার শেষতম গন্তব্য হিসাবে যেটা আমাদের সামনে আসতে পারে সেটা হচ্ছে যে রিসার্চটা আলটিমেট গিয়ে ফাইনালি কি কথাটা আমাদের সামনে তুলে ধরতে পারছে, বা রিসার্চের থেকে আমরা কি বুঝতে পারছি। অর্থাৎ কোথাও যদি কোনো পরিবর্তন হয় তবেই কিন্তু আমরা বুঝতে পারি। যেমন আমাদের সামনে যদি একটা দিনের যেরকম পরিবর্তন হয়, যে সকাল এখন সকাল, কি করে বুঝবো যে রাত যেটা ছিল সেইটা পরিবর্তন হয়েছে, তবেই না আমরা সকাল বুঝবো। সেরকম রিসার্চ যখন আমরা করছি, এই রিসার্চটা আলটিমেটলি কি কথা বলতে পারছে, এইখানে যদি আমাদের সামনে তুলে ধরতে হয়, তখন আমাদেরকে দেখতে হবে যে কোথায় গিয়ে পরিবর্তন হচ্ছে। তো যেখানে গিয়ে পরিবর্তনটা হচ্ছে সেখানকার যদি আমি কিছু নাম দিই, তাহলে তারাই হচ্ছে ভ্যারিয়েবল। এবং আমি বলেছি যে যারা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এদের উভয়েরই চেঞ্জ, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জটা খুব মার্জিনাল বা খুব নমিনাল বলতে পারো। যার জন্য সেটাকে আমরা হয়তো চট করে খেয়াল করতে পারি না, বা সেটা খেয়াল করার মতো হয় না। কিন্তু যেটা ডিপেন্ডেন্ট থাকে সেটা সহজেই খেয়াল করা যায়। যার জন্য আমরা কিন্তু তাকে ডিপেন্ডেন্ট বলছি। এবং আমরা সাধারণত মনে করি যে ইন্ডিপেন্ডেন্টের প্রভাবে ডিপেন্ডেন্টে পরিবর্তন হচ্ছে, কিন্তু ঘটনাটা সেটা নয়। যেটার জন্য পরিবর্তন হচ্ছে তাকে বলা হচ্ছে এক্সটার্নাল ভেরিয়েবল। অর্থাৎ কালকে যেটা আমি বললাম যে বাইরের থেকে যদি কিছু এসে সেখানে কাজ করতে শুরু করে, তবেই তার ভেতরে পরিবর্তনটা আসে। যেমন আমি যখন পড়াতে এসেছি বা তোমরা পড়তে এসেছো, তখন তোমরা হচ্ছ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমি হচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কালকে বুঝিয়ে দিয়েছিল। কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তখন আসছে যখন নেট নামের একটা পরীক্ষা আসছে। যদি আজকে নেট নামের পরীক্ষাটা না আসতো, তাহলে আমাদেরও পরস্পরের কাছ থেকে পড়াশোনা বা পড়া জানার কোনো দরকার পড়তো না। তাহলে যে জিনিসটা আমাদের সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করছে সেটাই হচ্ছে এক্সটার্নাল ভেরিয়েবল, যেটা এক্ষেত্রে নাম নিয়েছে নেট পরীক্ষা। তার কারণ হচ্ছে যে তুমি আমাকে যে ফোন করেছিলে বা তুমি আমাকে যে ভর্তি হচ্ছে পড়াশোনাটা করছো, এর একটাই কারণ যে নেট পরীক্ষাটা আছে। যার জন্য যখন পরিবর্তন হয় রিসার্চের যে ভেরিয়েবল তার মধ্যে, তার জন্য কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দায়ী নয়, তার জন্য কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিজেও দায়ী নয়। দায়ী হচ্ছে এক্সটার্নাল ভেরিয়েবল। আবার এই এক্সটার্নাল ভেরিয়েবল যদি সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে শুরু করে, তখন তাকে বলা হবে কন্ট্রোল ভেরিয়েবল। যেমন আরো একটি জায়গা থেকে আমি দেখতে পাই, এনটিএ নামের একটি অথরিটি আছে।
এই অথরিটিতে থাকার জন্যই নেট পরীক্ষাটা হচ্ছে। তার মানে এক্সট্রানোমাস ভেরিয়েবল যেটা দাঁড়ালো তার বাইরে আরো একটা ভেরিয়েবল আছে এবং একে বলা হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল। তো এইভাবে ভেরিয়েবল গুলি পরস্পরের সঙ্গে সংযুক্ত হয় এবং এভাবে তাদের মধ্যে যে টোটাল ফ্রেমটা তৈরি হয় তার ফলে যে টোটাল অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটাই আমরা রিসার্চের জন্য কাজ করি বা সেই রিসার্চটার জন্য আমরা সেটুকু নিয়েই পড়াশোনা করি। আমরা কিন্তু শুধুমাত্র ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট বা শুধুমাত্র মানে কন্ট্রোল বা এক্সট্রানোমাস নিয়ে কাজ করছি না, এই টোটাল যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কটা নিয়ে আমরা পড়াশোনাটা করি। তো আর কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু করতে পারো মানে স্যার স্যার আমার হ্যালো এই যে আপনি বলেন ইন্টারনাল ভেরিয়েবল ইন্টারনাল সরি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্টারনাল ভেরিয়েবল এন্ড কন্ট্রোল ভেরিয়েবল, যেমন আপনি এনটিআর এক্সাম্পলটা দিলেন, যদি আমি বলি নাম্বার অফ স্টাডি আওয়ার্স, the effect of number of study hours on result like qualifying net, so qualifying net হলো dependent. Hello sir. হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, বলো। নাম্বার অফ হ্যাঁ, number of study that is independent and the result, the qualifying of net is becomes dependent. তো এখানে শুধুমাত্র number of hours study শুধুমাত্র একটা ভেরিয়েবল নয়, আমাকে নেট ক্র্যাক করতে গেলে ইন্টেলিজেন্স লাগবে, আমার কনসেপ্টস লাগবে, ওগুলো লাগবে, তাই তো? তো সেই দ্যাটস দোজ আর কামিং আন্ডার কন্ট্রোল ভেরিয়েবল, রাইট? হ্যাঁ, কিন্তু কন্ট্রোল ভেরিয়েবল হলেও সেখানে আবার ধরো তুমি পয়েন্টগুলোকে বলছো এর মধ্যে বেশ কিছু জিনিস যুক্ত রয়েছে। যেমন তুমি যদি আজকে নেট পরীক্ষায় পাস করে যাও তাহলে সোসাইটিতে খুব সম্মান, এই সম্মানটা কিন্তু না আমি দিচ্ছি না এনটিএ দিচ্ছে না কেউ দিচ্ছে, টোটাল যে সোশ্যাল ফরমেশন রয়েছে সেটার থেকে তুমি পাচ্ছ। তাহলে এই যে তুমি পাচ্ছ এটা ভয়েসটা, হ্যাঁ হ্যাঁ এবার বলুন স্যার। হ্যাঁ, কন্ট্রোল ভেরিয়েবলসটা স্যার একবার বলুন। এটার জন্য একে বলা হবে অ্যাট্রিবিউট, যা কোনোভাবেই কেউ কিন্তু নিয়ন্ত্রণ করছে না বা এর ভূমিকা কিন্তু কিছু, মানে তোমার নেট পরীক্ষাটা পাস করতে হচ্ছে তোমার নিজের মনের সেই চাহিদাটা থেকে তুমি পাস করছো। তো সেটার জন্য কিন্তু সোসাইটি তোমাকে বাধ্য করছে যে তুমি নেট পরীক্ষা পাস করতে এবার আমি তোমাকে জায়গা দেবো না, এটা কিন্তু সোসাইটি বলছে না, কেউ তোমাকে পাস করতে হবে না। তাহলে এই যে সোসাইটি বলছে না অথচ সোসাইটি থেকে তুমি কিছু পাচ্ছ, এই জন্য সোসাইটি হচ্ছে অ্যাট্রিবিউট, যার জন্য আমরা বলি যে অ্যাট্রিবিউট এই দুটো জিনিস থাকে এইভাবে, যেটা মানে গুণাত্মক জিনিস আমরা বাংলায় বলতে পারি গুণাত্মক। না, কিন্তু অ্যাট্রিবিউটস কি করে প্লে করছে এই কন্ট্রোল ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে? না, ওরা প্লে করছে না, তো ভেরিয়েবল গুলো প্লে হ্যাঁ করছে, হ্যাঁ ভেরিয়েবল হ্যাঁ প্লে করার জন্য একটা কাজ হয়েছে, সেই কাজটার সঙ্গে আরেকটা কিছু সম্পর্ক রয়েছে যেটা এই কাজটাকে করাচ্ছে না, কিন্তু বা এই কাজটার সঙ্গে শেয়ারে তারা কিন্তু কোনো রিলেশনও নেই, কিন্তু যেটা হলো যে এইটা কোনো একটা জায়গায় যে একটা ভূমিকা রাখে, ভূমিকা যারা রাখে তারা সবাই কিন্তু কাজ করে না। ধরো আমাদের ঘরের ভিতরে পিঁপড়ে রয়েছে, তুমি চিনি এনে রেখেছো, চিনিটা একটু পড়ে গেছে চিনি, এবার পিঁপড়েরা এসে সেখানে খাচ্ছে, এই ক্ষেত্রে পিঁপড়ে কিন্তু হচ্ছে কোনো অ্যাট্রিবিউট, মানে পিঁপড়ের জন্য তুমি চিনিটা আনোনি, পিঁপড়েকে তুমি চিনিটা দাও নি, কিন্তু তুমি যে কাজটা করেছো চিনিটা এনে রেখেছো তার থেকে কিছুটা চিনি পড়ে গেছে, এইটা চিনি মানে পিঁপড়েটা এসে খাচ্ছে, এই যে বাইরের থেকে একটা জিনিস আসলো যে কিন্তু কোনো কিছু পরিবর্তন করলো না, সেটা পরিবর্তিত হলো, কিন্তু সে এর সাথে একটা যুক্ত পেল এবং সে একটা মানে অংশ নিল এই টোটাল কাজটার মধ্যে, এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। মানে পিঁপড়েরা যদি চিনি খায় তাহলে পিঁপড়েটা হচ্ছে অ্যাট্রিবিউট, তাকে তো কোনো নেই, তোমাকে সে দোকানে চিনি আনতে বলেনি, সে তোমার চিনিটা আনার পরে তোমাকে একটু ফেরত দিতে বলেনি, কিছুই করতে বলেনি, টোটালটার ভিতরেই তার কোনো জায়গা নেই, কিন্তু সে একটা জায়গায় গিয়ে ভূমিকা পালন করছে। মানে it may affect, মানে it may affect, it may not be affect, it may not affect, না না, it may এরকম ব্যাপার, affect না, it might affect, কারণ সে ভূমিকা it তো নেবে, might, হ্যাঁ 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 it should have some kind of effect, without any effect no thing, you can say nothing can be called as like the variable or the attribute. If they are playing their role, then only those can be called like the variables or the attribute. But according to their participation in the total activity, we may assign the role like the variable or the attribute.
Hmm. Here, something is changed or something is changing, then those are the variables. But when something is not changed or something is not containing the change, then they are the attributes. But they should play a role. Otherwise, they will not come in the research. Why should you give a Yes. place to anything which has no role in that research? আমাদের জীবনে বা আমাদের কোনো কাজে যার ভূমিকাই জীবনে নেই তাকে আমি কেন জায়গা দেবো আমাদের জীবনে? তার আমাদের জীবনে কোনো একটা জায়গায় কোনো একটা গুরুত্ব রয়েছে, তাকে যে আমি আমাদের জায়গাটা দেবো। কিন্তু সবাই ভেরিয়েবল নয়, মানে সবাই তোমার জীবনে পরিবর্তন আনতে Hmm. পারে না, এবং हाँ সবাইকেও পরিবর্তন করতে পারো না, কিন্তু তারা তোমার জীবনে ভূমিকা পালন করে। যেমন তোমার Right. জীবনের পরিবর্তন কিন্তু তুমি যে ছাত্রদের পড়াও তোমার কলেজে, ছাত্রীদের পড়াও, হুম। তারা পরিবর্তন করে হুম। দিতে পারবে না। তুমি তাদেরকে না। পরিবর্তন করছো একটা বটে, কিন্তু তারা তোমার কাছে না আসলেও পরিবর্তিত হতে পারতো। মানে ভাস্বতী নামে হুম। টিচার যদি না শিখে সে ভাস্বতী নামে টিচারের কাছে যেত, তাহলেও তার ভিতরে পরিবর্তনটা আসতো। যার জন্য ছাত্র কিন্তু এই ক্ষেত্রে এই হিসাবে হয়ে যাচ্ছে তোমার অ্যাক্টিভিটি। কিন্তু তোমার কাছে যখন এসে সে পড়াশোনাটা করছে, সেই সময় কিন্তু সে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমাদের হুম। দেখতে হয় যে টোটাল তার ভূমিকাটা কি। এই জায়গাটা মানে পার্সেপশন, এই পার্সপেক্টিভটা তার যদি আমরা লক্ষ্য করতে পারি, তার থেকেই আমরা বুঝতে পারি যে কোনটা ভ্যারিয়েবল না কোনটা অ্যাট্রিবিউট। এবং যদি ভ্যারিয়েবল হয় তাহলে সেটা কি ধরনের ভ্যারিয়েবল, এটা তখন আমরা বুঝতে পারি। হুম। যেমন আমাদের একটা লাল রঙের গাড়ি, লাল রঙের না হচ্ছে নীল রঙের হতে পারছে। গাড়ি তো চারটে চাকা আছে, আমাকে হুম। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে চলে যাবে কাছে। আমি তাকে চালনা করছি, সে আমাকে পৌঁছে দিচ্ছে। আমাদের মধ্যে রোল আছে, কিন্তু আমার গাড়িটা বলে রং করছি কেন? তাকে তো রং ছেড়ে মেরে লোহার মানে কি বলে খাটে দেয় নাকি হিন্দিতে তোমাদের বলে। তো সেরকম বানিয়ে নিয়ে রাস্তা দিয়ে যেতে পারতাম, সেটা আমি যাচ্ছি না। তাহলে এই যে যাচ্ছি না, একটা কালার দিয়েছি গাড়িটাকে, এইটা হচ্ছে তার অ্যাট্রিবিউট। কালার ছাড়াও কিন্তু গাড়িটা কাজ করতে পারছে, শুধু আমি কালারটা দিয়েছি যাতে সুন্দর লাগে দেখতে। তো এই যে জায়গাটা হলো, এইটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হয়েছে। তো অ্যাট্রিবিউটস এর কি রোল প্লে? অ্যাট্রিবিউট তো মেজার করি না আমরা, কোয়ালিটেটিভ যখন রিসার্চ করি তখন আমরা এই ডিফারেন্ট অ্যাট্রিবিউটস গুলো উপরই তো বেসিস করে স্কেলিং করি, তারপর মেজার করি। না, অ্যাট্রিবিউটকে আমরা কখনো মেজার করতে পারি না। কিন্তু না মেজার না, স্কেলিং অ্যাট্রিবিউটস এর। কোয়ান্টিটেটিভ হ্যাঁ রিসার্চে অ্যাট্রিবিউটের কোনো ভূমিকা থাকে না। কিন্তু কোয়ালিটেটিভ না না, রিসার্চ, কোয়ালিটেটিভ এর কথা বলছি। হ্যাঁ কোয়ালিটেটিভ এর কথা বলছি আমি। কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ রিসার্চ। শুনে নাও, হুম। সেটা হচ্ছে হুম। যে কোয়ালিটেটিভ রিসার্চের একটা বড় ভূমিকা থাকে এই অ্যাট্রিবিউটের সঙ্গে। কারণ কি, আমি গাড়িটা কত জোরে গেল, কতক্ষণে আমাকে পৌঁছে দিল, এগুলোর মধ্যে আমি হিসাব করতে যাচ্ছি না। আমি যে গাড়িটা নিয়ে রাস্তায় বেরিয়েছি, সেই গাড়িটা দেখে কি 10টা লোকের ভালো লেগেছে, এইটা যখন আমি বিচার করব, তখন আমার হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। আর এই কোয়ালিটেটিভ রিসার্চ করার জন্য আমি কিন্তু গাড়িটার ভিতরে কালারটা দিচ্ছি। মানে আমি যখন রাস্তায় ধরো একটা মারুতি 800 গাড়ি নিয়ে বেরিয়েছি, তখন এই গাড়িটা দেখে লোকের ভালো লেগেছে কিনা এইটা বোঝার জন্য কিন্তু আমাকে কালারটা দিতে হয়েছে। গাড়িটা আমার কতটা স্পিডে ছুটতে পারে, কতটা তেল সে খেতে পারে, কতটা তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিতে পারে, এই যদি আমি কাজ করতাম, তাহলে কিন্তু অ্যাক্টিভিটির কোনো ভূমিকা থাকতো না। কিন্তু আমার কাছে এখন প্রশ্ন হলো, আমি যে গাড়িটা নিয়ে রাস্তায় বেরোচ্ছি, এই গাড়িটা দেখে কি লোকের ভালো লেগেছে? তখন তুমি তৈরি করো একটা স্কেল আছে, একে বলা হয় লিকার্ট স্কেল। এই লিকার্ট স্কেলে আমরা 1 to 5 মেজারমেন্ট করি। এইখানে আমাদের দেখতে হয়, আপনার ভালো লেগেছে, আপনার মানে খুব ভালো লেগেছে, আপনার কি মোটামুটি ভালো লেগেছে, আপনার কি ভালো লাগেনি, আপনার কি একদম ভালো লাগেনি। এই যে 5টা পয়েন্ট আমি পেলাম, এই 5টা পয়েন্টের যে মেজারমেন্ট, একে বলা হয় লিকার্ট স্কেল। এবং সাধারণত এই স্কেলে আমরা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাই। মানে আপনার কি ভালো লাগেনি, আপনার একদমই ভালো লাগেনি, এইরকম ভাবে আমরা শুরু করি কথা বলি। তো এই যে মেজারমেন্টটা হচ্ছে, এইভাবে কিন্তু একটা কোয়ালিটেটিভ রিসার্চ এবং কোয়ান্টিটেটিভ দিকেও নিয়ে যেতে পারি। এবং এই নিয়ে যাওয়ার জন্য আমার যে ভূমিকাটা দরকার পড়ে সেটা হচ্ছে একটা, আপনার গাড়ির কোন রংটা বেশি ভালো লাগে? লাল, নীল, সাদা, হলুদ, কালো না সবুজ? ধর আমি সবুজ বললাম। তা এই যে 5টা কালার আমি বললাম, এর থেকে যদি আমি রিসার্চটা শুরু করি, তখন আমার অ্যাক্টিভিটির ভূমিকা কিন্তু প্রধান হবে। যদি আমি সেটা না করি, আপনার কি একটা গাড়ি আছে, তো এভাবে হ্যাঁ বা না বা কিনবো বা যা কিছু, সেখানে কিন্তু অ্যাক্টিভিটির কোনো ভূমিকা নেই। সেখানে কিন্তু ভ্যারিয়েবলের কাজ রয়েছে। কারণ তোমার হ্যাঁ যেটা বলছো, না যেটা বলছো, এর আগে কিন্তু তোমার একটা ভাবনা এসছে যে আমি যে গাড়িটা
কিনতে যাচ্ছি, এর আগে আমি যে ক্যাব চড়তাম সেই জন্য আমার বিভিন্ন রকম অসুবিধা হয়েছে, আমার টাকা বেশি খরচ হয়েছে বা কোনো কিছু হয়েছে। এই যে ভাবনাটা আসছে, এই ভাবনাটা কিন্তু কোনো কিছুর দ্বারা নিয়ন্ত্রিত ভাবনা নয়। এই ভাবনাটা তোমার উপলব্ধি। যার জন্য এই ভাবনাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু এই ভাবনাটার কারণে তুমি গাড়িটা কিনছো, হ্যাঁ বা না বলছো, তখন সেইটা কিন্তু হয়ে যাচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যা ভাবনার উপর নির্ভর করছে। তাহলে ভেরিয়েবল কিন্তু এইভাবে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এর কাজ হয়। যদি আমরা অ্যাট্রিবিউট বলি তখন শুধুমাত্র এই কালারে আমরা দেখবো, তো কালারটা দেখে আমাদের তো এখানে কাজ নেই। তো কোয়ালিটেটিভ রিসার্চ হলেই যে তার মধ্যে অ্যাট্রিবিউট এসে যাবে এমন ঘটনা কিন্তু ঘটে না। কোয়ালিটেটিভ রিসার্চ হলেও সেখানেও কিন্তু ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসতেই পারে, এবং সেটা কিন্তু একটা ভালো রকম ভূমিকাও থাকতে পারে। আমি অ্যাট্রিবিউট ছাড়াও একটা কোয়ালিটেটিভ রিসার্চকে ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে নামাতে পারি, যখন তার নাম হয়ে যায় ডেসক্রিপটিভ রিসার্চ। কিন্তু যদি আমি এথনোগ্রাফিক রিসার্চ করতে যাই, হিস্টোরিক্যাল রিসার্চ করতে যাই, তখন অ্যাট্রিবিউট একটা কিন্তু বড় ভূমিকা থাকে। সিন্ধু সভ্যতার স্যার শিলমোহর এরকম ছিল, এটা আমরা বলি। আর ব্যাবিলনটা এরকম ছিল। আরেকবার ডেসক্রিপটিভটা বলুন স্যার, ডেসক্রিপটিভটা আরেকবার বলুন স্যার। আচ্ছা আচ্ছা, আমার কাছে একজন হিন্দিও পড়ে, সেও এসছে, আমি তো হিন্দিও বলি। তো স্যার একটু ইংলিশে বলুন, স্যার একটু ওকে ইংলিশে ওকে বলুন, ওকে মানে বাংলাতে এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, আচ্ছা, পড়ি তো ইংলিশে। okay. So হ্যাঁ today we are discussing about the attributes and the variables. Okay. So as per our research understanding, we can make a point, means a very valid point, you can say, that the attributes play a good role in the kind of descriptive research, which is a type of the qualitative one. And there is another research which can be called as like the quantitative. Like if you are going to purchase a car, then you should not make a thinking about the color. You choose a brand first. And before that, you will make a choice between yes, no, or did not make a mind. So yes, it directly indicates that you have realized something, and for no also, you have realized something that you need or need not a car at the present time. It may be like the cab is taking much fare, or you are not getting the cab at the accords to your time, and many other things. So, if you are making this point much clear to you, then it is the dependent variable, as because there is a thought without any kind of any thought. You can't say yes, no, or maybe. So those are the dependent variables. Those are not the attributes. But when you have entered in a car showroom and you are just checking with the cars, then you will make your mind with the color. Then it is the attribute. As because you are not purchasing the colors, you are purchasing the cars. But your mind is making it with the colors. So the color can be ever the dependent, independent, or any kind of other variable. Those are the attributes. But when the salesperson of that showroom is asking you, ma'am, which color do you prefer for your car? Then the attribute is playing a very big role in that research, because the salesperson is doing a research. He may not be called as a researcher, or he may not know about the research, but he is doing a very good research, that he is asking your mind and your perception. So he is also doing a very good research. And when the person is asking about the choice, then you are saying like, I have to purchase a bag. And at this very point, you are using the attribute for your research. And then you can say that in the qualitative research, attributes play a huge role, not only a big. So you can say that the attributes play a good role in the qualitative one, but they are not playing in the quantitative one, as because color can ever be measured. Though
some qualitative researches can be transferred in the quantitative one, like as I have already mentioned with the Likert scale. When you are saying that black, then the salesperson can ask you, ma'am, do you not like it with the color of, just like the orange? Means we must not go for the orange color in our car. So the person may ask, ma'am, orange color is good one with the car. Don't you say that? Then don't you ever say that? Can you say that? Do you say that? Okay. Do you agree with that? So there are 5 points. And if your guide or supervisor is asking you to make a qualitative research in the quantitative one, then it can be transferred with this kind of scale. The most prominent one is the Likert scale, as I have already mentioned. But you know that attributes can ever be measured in this kind, as because if you have already said that black will be the color of my car, then the person may not say, do you like the black color on your car? Do you not like the black color or whatever? As if you already have said that no, black is the finest color for my car. So there will not be any type of question, as I have already said about the orange color. So attributes can be ever measured in the quantitative form, but attributes can play a big role and huge role in the qualitative research. That is the thing. Have you understood it now? Okay, Yes, yes, sir. স্যার একটা এক্সাম্পল কোয়ালিটেটিভ তো জানি যে সোশ্যাল রিসার্চ জেনারেলি কোয়ালিটেটিভই হয়, কোয়ান্টিটেটিভ রিসার্চের এক্সাম্পল চাই স্যার। Social. কোয়ান্টিটেটিভ রিসার্চের এক্সাম্পল স্যার। Hey, না না, social সোশ্যাল research যে কোনো জায়গায়। চাও? হ্যাঁ, Social হ্যালো, সোশ্যাল রিসার্চের ভেতরে কোয়ান্টিটেটিভ চাও? না যে কোনো হলে হবে, জাস্ট একটা আইডিয়া লাগবে আমার। আচ্ছা, কোয়ান্টিটেটিভ ধরো তোমার পপুলেশন সেন্সাস আমরা করি, তো এটাই একটা সোশ্যাল রিসার্চ, হ্যাঁ হ্যাঁ কোয়ান্টিটেটিভ এর কাজ হচ্ছে। তুমি পপুলেশন সেন্সাস শুধুমাত্র কয়েকটা সংখ্যা ছাড়া কিচ্ছু পাচ্ছ না। তুমি কতটা শিক্ষিত হয়েছো এটার মেজার হচ্ছে শুধুমাত্র কয়েকটা সংখ্যার দ্বারা। তোমার সাথে 70 হতে পারে, 80 হতে পারে, 100 হতে পারে, 50 হতে পারে, 40 হতে পারে, তাই হতে পারে। কিন্তু এই যে 40, এই 40 তোমাকে একটা সোসাইটির সম্বন্ধে বিশাল একটা আইডিয়া দিয়ে দেয়। যে আমরা আজকে আমাদের বলা ছিল যে ট্রাইবাল পপুলেশনের মধ্যে সেন্সাসের ভেতর থেকে পাওয়া যাচ্ছে যে 53% পর্যন্ত তারা শিক্ষিত হয়েছে। আর যদি জেনারেল দেখা হয় তাহলে তাদের পার্সেন্ট হচ্ছে 74%। তুমি যদি টোটাল একটা ভেবে ফেলতে পারলে যে 74% আর একটা 53%, তাহলে যারা কতটা পিছিয়ে আছে এটা কিন্তু তুমি সহজে বুঝে ফেলবে। যার জন্য তুমি বলতেই পারো যে সোশ্যাল রিসার্চ কিন্তু কোয়ালিটেটিভ হয়, কারণ তোমার কাছে সেন্সটা কোয়ালিটেটিভ। কিন্তু সেটা কোয়ালিটেটিভ হবে এমন কোনো ঘটনা নেই। সোশ্যাল রিসার্চ কোয়ালিটেটিভ হলো। ওকে ওকে, হ্যাঁ। Any more questions? কল্যাণ, সুবর্ণা, কোনো প্রশ্ন আছে তোমার? স্যার স্যাম্পলিংটা কি মানে এই সেন্সাসটা তো পুরো টোটাল স্যাম্পলিং, হ্যাঁ, মানে টোটাল পপুলেশনের আমি সেন্সাস করলাম, তো আমার একটা রিসার্চের জন্য মানে কতটা পোর্শন, মানে একটা টোটাল পপুলেশন থেকে আমি কতটা পোর্শন আমি স্যাম্পল হিসেবে নেব বা স্যাম্পলিংটা করব, এটা স্যার মানে কি হিসেবে আমরা সেটাকে বুঝতে পারি? যেমন স্যার আমি মানে কেউ একটা টোটাল কমিউনিটিকে করলে সেটা আমি বুঝলাম, কিন্তু টোটাল কমিউনিটির কোথাও মানে, হ্যাঁ স্যার জিজ্ঞেস করছো ঠিক বুঝতে পারছি। What are you asking? মানে স্যাম্পলিং মানে হ্যাঁ মানে স্যাম্পলিং করার জন্য কি কি মানে ক্রাইটেরিয়াটা অ্যাকচুয়ালি আমাদের নিতে হয় আর কি টোটাল পপুলেশনের মধ্যে থেকে, কারণ স্যাম্পল তো ডিফার করে। হ্যাঁ, স্যাম্পলিং এর ক্রাইটেরিয়া জানতে চাও না স্যাম্পল সাইজের ক্রাইটেরিয়া জানতে চাও? দুটো কিন্তু আলাদা জিনিস। ও তো মানে স্যাম্পল সাইজ যার জন্য আমি স্যাম্পলিং করব আর কি। ক্রাইটেরিয়া কি হলে ভালো হয় সেটা তুমি জিজ্ঞেস করছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, দেখো কারণ রিসার্চ টু টপিক যেহেতু ডিফার করে। টপিক টু টপিক না, আমাদের থট টু থট ডিফার করে। স্যাম্পল সাইজ কখনো রিসার্চ টু রিসার্চ ডিফার করতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি হুম তাকে নিয়ে বলতে চাইছি, ধরো আমি আজকে তোমাকে যেটা বললাম যে একটা প্রপোজাল হুম লিখেছি, সেটা আমি করলাম শুধুমাত্র লোধা আর সাঁওতালদের উপরে যারা পুরুলিয়া ডিস্ট্রিক্টে রয়েছে। এটা আমার থট, হুম মেবি রং, ইট মেবি রাইট, বাট হুম এর উপর আমার স্যাম্পল সাইজ ডিপেন্ড করে। হুম তো স্যাম্পল হুম সাইজ ডিপেন্ড করার পেছনে কিছু কারণ হুম আছে। আমি একটু হিন্দিতে বলি এবং ইংলিশে বলি, কারণ অলোক রয়েছে আর বোধহয় ক্লাস है, हिंदी का बच्चा बोले। হুম হুম तो হুম मैं जो बोलने के लिए जा रहा हूँ, इसमें ये पॉइंट आ रहा है कि देखो, अ, अब तुम जब भी चाहो कोई रिसर्च करने के लिए जाना है, तो तुम्हें सोच लेना है कि मैं तो पॉपुलेशन एनुमरेशन नहीं कर सकती, क्योंकि पॉपुलेशन एनुमरेशन नीड्स अ लॉट ऑफ एमओ, which is only possible by the international organizations like the United Nations, World Bank, by the national government. But being a researcher or being a professor in a university, you can't go for that. So population enumeration can't be ever done. So if you have to make a research, then you have to understand what will be the specific population for you. And after that, you have to make your mind with proper knowledge कि यहाँ पे इतने सारे लोग ही हैं, इससे ज्यादा नहीं है। तो अगर ये भी निकल के आ जाता है, जैसे कि तुम एंथ्रोपोलॉजी से हो, तो एंथ्रोपोलॉजी में ये एक चीज होता है कि फील्ड में जाना है। तो फील्ड में जाने के बाद ये चीज तुम्हें मालूम करना है कि वहाँ पे पॉपुलेशन टोटल कितना है। तो एक पॉपुलेशन के 10% से कम कभी भी बेटा मत लेना। जैसे कि मेरा साथ आज अलग जी का बात हुआ है सुबह में, तो उन्होंने सिर्फ 10% को लिए हैं एक एक ब्लॉक से, जो मुझे जो मैंने समझ आया। तो 10% can't be ever a good sample size. It has to be increased. But there is a condition of the corona, and in corona you are totally locked down. तो अगर लॉक होकर घर में रह जाओगे तो तुम फील्ड में कैसे जाओगे? फील्ड में नहीं कर सकोगे हाँ? तो और कुछ तो तुम चेंज भी नहीं कर सकते हो, ये गवर्नमेंट के मामला है। तो इसमें जाकर तुम्हारा सैंपल साइज कितना होगा इसका कोई ठीक अमाउंट नहीं रह सकेगा। तुम जितना तक ले सकते हो ले लो, लेकिन उसके ऊपर जो करना है स्टैटिस्टिक्स के साथ खेलो, और अच्छे से स्टैटिस्टिक्स के साथ बोलो कि स्टैटिस्टिकली इट हैज बीन प्रूव्ड। और कल मैंने एक बात बोला था कि नो सोशल रिसर्च कैन बी द फाइनेस्ट वन। सोशल रिसर्च कैन मेक ओनली सम assumptions, but they cannot say the final word. तो हमें जो करना है कि 10% मिनिमम सैंपल तो लेना ही है एक टोटल पॉपुलेशन से। लेकिन कई कई मामले में जैसे कि इधर आ गया है कोरोना के टाइम, तो ये नहीं हो सकेगा, किसी को भी भाई पॉसिबल नहीं है कि जो 10% का ब्लॉक से ले ले, नहीं होगा। तो जितना तक हो सकता है उतना तक ले लो। उसके बाद जो करना है वो स्टैटिस्टिक्स डालो, स्टैटिस्टिक्स डाल के दिखाओ कि तुम्हारा जो रिसर्च में जो सैंपल साइज तुमने लिए हो वो एक स्टैटिस्टिकली वैलिड पॉइंट है। उसके बाद तुम कुछ बोल सकोगे। रिसर्च तो हाफ वर्ड होगा ही, इसमें कुछ दो रहा नहीं है कि रिसर्च कंप्लीट हो जाएगा, रिसर्च में आज तक कुछ आ जाएगा, नहीं, पॉसिबल नहीं है। तो सिचुएशन तो है, उसको तो मानना पड़ेगा, कुछ कर भी तो नहीं सकते हम लोग। तो यही है मामला सैंपल लेने में। लेकिन जैसे कि हम लोग बोलते हैं प्रोबेबिलिटी सैंपलिंग एंड नॉन प्रोबेबिलिटी सैंपलिंग, तो प्रोबेबिलिटी सैंपलिंग बोलने के लिए सैंपल साइज को थोड़ा ज़्यादा रखना चाहिए, क्योंकि तुम बोल रहे हो टोटल पॉपुलेशन के बारे में। और नॉन प्रोबेबिलिटी में सैंपल साइज थोड़ा कॉम्बिनेशन भी चलता है, क्योंकि तुम बोल नहीं रहे हो टोटल पॉपुलेशन के बारे में, तुम सिर्फ एजम्पशन दे रहे हो या हाइपोथेसिस दे रहे हो टोटल पॉपुलेशन के लिए सैंपल के साथ। तो जो प्रोबेबिलिटी है उसमें सैंपल साइज यू नीड टू हैव मोर देन 20% एटलीस्ट, जो नॉन प्रोबेबिलिटी में नहीं लगता है इतना। तो ये तो मामला है सैंपलिंग साइज कैसे करना है, क्या करना है, और जो है कि रिसर्च कैसे कर रहे हो, कौन से टॉपिक में कर रहे हो, ये सब कुछ जानना पड़ता है। जैसे कि मुझे अलग जी के साथ जब बात हुआ, मैं उससे पूछा
कि आपका टोटल थिंकिंग क्या है, आपका टोटल सिनॉप्सिस दिखाओ मुझे, क्योंकि अगर ये सब चीज़ आप मुझे मालूम करे तो मैं कौन सा स्टैटिस्टिक्स डालना है, कौन सा पॉपुलेशन के लिए कौन सा मैंने सैम्पलिंग करना है, तो कुछ नहीं पता चलेगा। तो रिसर्च स्टार्ट विद द रिसर्च प्रपोजल। तो इसीलिए आज जो भी यूनिवर्सिटी देखो, जो बड़ा यूनिवर्सिटी अच्छा यूनिवर्सिटी है, कहीं पे भी जाओ तो लोग पूछेंगे रिसर्च प्रपोजल है क्या तुम्हारे पास, तो रिसर्च प्रपोजल दिखाओ। क्योंकि उन लोगों का भी रिसोर्स देना पड़ता है, उन लोगों का जो एक फैकल्टी है, जो प्रोफेसर है, उनको हम लोगों के साथ रहना पड़ता है। तो इसीलिए वो लोग प्रपोजल ले लेते हैं कि प्रपोजल जो है वो जो काम करने के लिए जा रहे हैं वो क्या हम लोग प्रोवाइड कर सकेंगे, अगर कर सकेंगे तो ले लेते हैं, अगर नहीं लेते हैं तो इसका एक मतलब ये भी होता है कि जो रिसर्च प्रपोजल हमने दिए हैं उन लोगों को, वो रिसर्च प्रपोजल में काम कराने के लिए वो लोग अभी तैयार नहीं है। तो इट इज द बेसिक नीड ऑफ द रिसर्च प्रपोजल, और इसीलिए रिसर्च प्रपोजल बहुत ही अच्छा होना चाहिए। तो उस दिन सरस्वती से बात हो रहा था, मैं उसको ही बोला कि देखो, अगर तुम स्पिरिचुअलिटी लेके वो काम करना चाहती है तो स्पिरिचुअलिटी लेकर अगर काम करने जाओगे तो बहुत क्रिटिकल पॉइंट्स पे आ सकता है इस चीज़ में। जो रिसर्च का जो स्पीड है, जो रिसर्च का एक्सेप्टेबिलिटी है, और जो सिलेक्शन हो सकता है कि पीएचडी करना है तो पीएचडी के लिए सिलेक्शन होना पड़ता है, तो इस सिलेक्शन नहीं तो हो सकता है सिर्फ एक रिसर्च प्रपोजल के लिए। रिसर्च प्रपोजल इज द मोस्ट वाइटल थिंग for being accepted in a university or institution। तो ये टोटल है सैंपल के बारे में। लेकिन अभी जो है और कुछ क्वेश्चन है तो पूछ लो, ठीक है, और 4 मिनट मेरे पास बाकी है। Sir, is population and universe is similar? हाँ, Hmm. but somehow they can be different as well, like How? humans Hmm. are total universe, but population is the Indian population, like Indian humans, so it can be different as well. But for the research understanding and that we have to be much comfortable in our research, otherwise we can't proceed much in comfortable situation or whatever. So we always take the universe as the population, but it is not true. They are different, but we can use them interchangeably. That's because it's a research culture that we always target the population by saying the universe. But universe can be the humans from any country. It may be the Africa, from Nigeria, from USA, from England, or whatever the place is. That is the universe. But population is the Indian humans, as because you have to consider the sampling from the Indian humans only. So if you are considering the Indian humans for your sampling, then the population should be naturally the Indian humans only. Any question more? আজ আমার কিছু পড়ানো হলো না, কোশ্চেন আনসার করতে করতেই গেলাম। যা হোক, দেখা যাবে। আর कोई क्वेश्चन है जिज्ञेस करो, कुछ क्वेश्चन है तो पूछ लो भाई। किसी का कुछ क्वेश्चन है क्या? বিভিন্ন রকম क्वेश्चन থাকলে জিজ্ঞেস করতে পারো তুমি। ওকে, তো আমি একটু স্যাম্পলিং নিয়ে বলে 2 মিনিট আসার সময় এটা শেষ করি। ওকে, তো as we can always see that whenever we are doing the social researches, then sampling is a very big and vital thing to start and proceed with the research। क्योंकि अगर एक पॉपुलेशन के बारे में कुछ भी हम लोगों को बोलना है तो पॉपुलेशन बहुत ही बड़ा हो जाएगा। जैसे कि एक ब्लॉक के सभी आदमी हैं जो पॉपुलेशन है, एक बीटेक पढ़ाने वाले हैं तो बीटेक जो भी कोई पढ़ाते हैं वो सभी पॉपुलेशन में। एक मैनेजमेंट पढ़ाती है, स्टूडेंट है मेरा, तो वो जो पढ़ाती है तो वो जो भी कोई मैनेजमेंट पढ़ाती है वो सभी में पॉपुलेशन। तो द टोटलिटी और ऑल टुगेदर इज द पॉपुलेशन। वी कांट एक्सेस द पॉपुलेशन डायरेक्टली, क्योंकि अगर मैं ऐसे चाहूँ कि वेस्ट बंगाल में जो भी कोई बीएड के टीचर है और सभी में मैं रिसर्च कर लूँ, ये पॉसिबल नहीं होगा। तो इसीलिए हम जो लोग है रिसर्च जो करते हैं हम लोग, इसके लिए हम लोगों को ये सोच रखना होता है कि इसका सैम्पलिंग क्या है, कैसा रखना है सैम्पलिंग।
तो इसके लिए हम लोग जो करते हैं वो पहले ही सोच लेते हैं कि प्रोबेबिलिटी सैंपलिंग लेंगे या नॉन प्रोबेबिलिटी सैंपलिंग लेंगे। प्रोबेबिलिटी सैंपलिंग तब लगता है जैसे एक बड़ा कोई बात हम लोगों को बोलना है। पकड़ लो कि एक पॉइंट है, BEd teachers are always much humble. We have to prove it. तो ये प्रोबेबिलिटी सैंपलिंग में आ जाएगा। और नॉन प्रोबेबिलिटी होगा तब आ सकता है द टीचर्स ऑफ सुंदरबन काकद्वीप BEd कॉलेज आर हम्बल। तो वहाँ पे जो भी कोई टीचर है उतना तक लेके ही काम चला जाता है, लेकिन नॉन प्रोबेबिलिटी हो जाएगा वो, क्योंकि उसका जो टोटल आइडिया आएगा वो बाकी जो भी BEd कॉलेज है उसमें नहीं भी लागू हो सकता है। तो जो प्रोबेबिलिटी है उसके लिए साइज थोड़ा बड़ा और जो नॉन प्रोबेबिलिटी उसके लिए साइज थोड़ा छोटा होने से भी कम चलता है। और उसके बाद जो आता है उसको बोलते हैं पैरामीटर्स। पैरामीटर्स मतलब कि वहाँ पे पॉपुलेशन के कौन कौन क्वालिटीज हम लोग देखेंगे उसके बारे में बोलते हैं। जैसे कि वेरिएबल हम लोग बोलते हैं सैम्पलिंग करने के बाद और सैम्पलिंग करने के साथ, और सैम्पलिंग का जो भी कुछ कैरेक्टरिस्टिक होगा उसको हम लोग बोलते हैं स्टैटिस्टिक। तो इस